কি হলো বলো? আরহানের শান্ত কণ্ঠস্বর। ঈশান একটু কুঁকড়ে বসলো, দৃষ্টি ওদিক ওদিক ফেলছে। কি বলবে খুঁজে পাচ্ছে না, কিন্তু আরহানের দৃষ্টি উপেক্ষা করতে পারছে না সে। আরহান সূক্ষ্ম নজরে সবটাই খেয়াল করলো, তারপর ধীরে কিন্তু ভারী কণ্ঠে বলল, যদি কোনো কারণ ছাড়া হাওয়ায় তীরে ছুড়ে বলে থাকো কথাগুলো, তাহলে খুব খারাপ হবে। ঈশান একটু চমকে গেল, নিজেকে গুটিয়ে নিল খানিক, তারপর নিচু গলায় মাথা নিচু করে জানিয়ে দিল সব কিছু। নিজের সন্দেহ, দুটা না ভুল বোঝাবুঝির কথা। আরহান সব শুনে একটা নিঃশ্বাস ছাড়লো, তার চোখে একরাশ বিস্ময়, বিরক্ত নিয়ে বলল, তার মানে তুমি তোমার পরীক্ষার আগে এর তুচ্ছ কারণে আমার থেকে দূরত্ব নিয়েছিলে? ঈশানের ধীরে মাথা জাকালো, দৃষ্টি তার নত। হঠাৎ করেই যেন কোনো পূর্ণ সংকেত ছাড়াই আরহান মুখ গুজে দিল ঈশানের গলার মাঝে। নিঃশ্বাস যেন ঈশানের গলায় এসে আটকে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে ধুকপুক করছে। তারপর অনুভব করলো নরম ভেজা ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তার গলার কোমল ত্বক। একটা দুটো তিনটে পরপর কয়েকটা ছোট ছোট চুমু আঁকালো। ঈশানের ছোট চোখ খিঁচে বন্ধ করে নিল, হাতে মুঠ করে আঁকড়ে ধরল নিজের কামিজের অংশ। ছটফটিয়ে উঠল ছাড়া পাবার জন্য, কিন্তু সুঠাম দেহের পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে সেথে শুধু ছটফটিয়েই গেল এক অসহায় আবদ্ধতা। কিন্তু সেই ছোট ছোট নরম চুমু পরিবর্তিত হলো মৃদু কামড়ে। ঈশানের ব্যথায় ঠোঁট ভেঙে আসলো, মুখ থেকে নিঃসৃত হলো ছাপা, চোখের কোণে পানি চলে আসে। আরহান থামে, তবে এখনও মুখ গুজে আছে তার নরম গলায়। তারপর চোখ তুলে তাকায়, মুখ তুলে নিয়ে আসে ঈশানীর কানের কাছে, শান্ত স্থির, অথচ এক ধরনের দখলদারি মেশানো হেঁসকিস্বরে বলে, এটা আমার থেকে দূরে যাওয়ার কথা বাবার শাস্তি। পরপর তার খড়খড়ে পুরুষের ঠোঁট ছোঁয়ায় ঈশানের কানের লতিতে। তার ছোঁয়াতে ঈশানের ভেতর কেঁপে ওঠে। সে যেন বন্দী হয়ে আছে এক অদৃশ্য খাঁচায়, অনবরত মশরামশি করে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। আরহান বাহু বন্ধনে আর একটু কাছে টানল ঈশানীকে। কানের লতিতে কয়েকটি চুমু দিয়ে সেথায় বসলো আর এক কামড়। ঈশানী এবার খামচে ধরল আরহানের কাঁধের উপরে শার্টের অংশ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলছে সে। আরহান তার উত্তপ্ত নিঃশ্বাস ফেলল ঈশানীর কানে গলায়, তারপর কানে কানে বলল, আর এটা আমাকে কিছু না জানিয়ে, কোনো প্রশ্ন না করেই আমাকে ভুল বোঝার শাস্তি। ঈশানীর কম্পমান শরীরে তাপমাত্রা বাড়ল বুঝি, এলোমেলো হলো সে। আরহান থেমে গেল, তবে ছাড়ল না ঈশানীকে। সে ভেবে ঘাড় গম্ভীর খড়খড় কণ্ঠে বলে, আমি মেরুদণ্ডহীন না, আর না আমার ইচ্ছের বিরুদ্ধে কখনো আমাকে দিয়ে কিছু করাতে পেরেছে কেউ। একটু থামলো আরহান, তারপর মাথা তুলল, ঈশানীর চোখে চোখ রাখলো। ঈশানী সেই চোখে চাইতে পারল না, নামিয়ে নিল সে চোখ। আরহান সে নিচু মুখশ্রীতে তাকিয়ে আবার বলে, অলিভিয়াকে আমি কখনো বন্ধুর থেকে বেশি কিছু ভাবিনি। ও যদি বন্ধুত্বের থেকে বেশি কিছু ভেবে থাকে, দ্যাটস নান অফ মাই বিজনেস। ঈশানী আবার চাইলো আরহানের দিকে, তার ভেতরটা কেমন অস্থির লাগছে। আরহান আবার বলল, তোমাকে বিয়ে করার ব্যাপারটা একদম আনএক্সপেক্টেড ছিল সত্যি, তবে ফোর্স ছিল না, কারো ফোর্সের ধার ধারি না আমি। আমি শুধু যে সময়টা নিতে চাচ্ছিলাম সেটা পাইনি। সব অনেক তাড়াতাড়ি হয়েছিল আর পরিস্থিতিও অনুকূল ছিল না, কিন্তু সেই পরিস্থিতিতেও আমি চেয়েছি বলেই এ বিয়ে হয়েছে। তাই নেক্সট টাইম আর কখনো যদি তোমার মুখে ডিভোর্স, মুক্তি অথবা দূরে যাওয়ার ফালতু কারণ শুনি, মেরে ফেলবো। এত ধৈর্য আমার কখনোই ছিল না। তোমার সাথে পরিচয় না হলে জানতাম না আমি এত ধৈর্যশীল। তাই এসব ইউজলেস কারণে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পরের বার শাস্তি এত মধুর হবে না, কিন্তু বুঝেছ? ঈশানীর ঠোঁট দুটোর মাঝে হালকা ফাঁক হয়, মনোযোগ দিয়ে শুনছে সব। মাথা শূন্য শূন্য লাগছে। আরহানের করা প্রশ্ন সম্মোহনের মতোই মাথা উপর নিচ করলো। আরহান ঈশানীর কপালে একটা দীর্ঘ চুমু আঁকে। ঈশানী আবেশে চোখ বন্ধ করে ফেলে। ঈশানী আরহানের বুকে হাত রেখে সরে আসে হালকা। আরহান ঠোঁট বাঁকিয়ে হাসে। আরহান এবার সিরিয়াস হয়, এরপর গম্ভীর কণ্ঠে আবার বলে, যেভাবে হোক আমরা একটা সম্পর্কে জড়িয়েছি। আমি চাই এই সম্পর্ককে সুযোগ দিতে। তোমারও সেটাই করা উচিত। নিজের জিনিস আদায় করে নেওয়া উচিত, তার প্রতি যত্নশীল হওয়া উচিত। তুমি আমি সারা জীবনের জন্য বেঁধে গেছি এক বাঁধনে। এই বাঁধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। আমি এত কথা বলছি কারণ এটাই শেষ। এরপর এসব বলবো না আর, না বুঝাবো।
তোমার স্বামী মান ভাঙাতে অক্ষম। নিজের মতো সব করতে পছন্দ করি, সেটা তোমার পছন্দ নাও হতে পারে, তাই আজ সব পরিষ্কার করছি। এরপরে কিন্তু এই সুযোগ আর পাবে না। ঈশানী শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে, যেন সে বাকশূন্য হয়ে গেছে। আরহান ঈশানীকে সেভাবে রেখে চলে যায় বাহিরে। নতুন একটি দিনের সূচনা, নতুন পরিকল্পনায় মোড়া। রোজকার নিয়ম অনুসারে আরহান উঠে পড়ে, নিজের শরীর চর্চা করে একদম ফর্মাল গেট আপে নিচে নামে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। খাবার টেবিলে দেখা হয় জাহিদ চৌধুরীর সাথে, যার পূর্ণ মনোযোগ ও দৃষ্টি এখন সংবাদপত্রে। আরহান এসে চেয়ার টেনে পাশে বসলে জাহিদ চৌধুরী খবরের কাগজ থেকে চোখ সরিয়ে ছেলের পানে চায়। দুজনে টুকটাক আলোচনা সেরে নেয় খাবারের টেবিলে। কিছুক্ষণ পর ময়না খাবার নিয়ে আসে, খাবার টেবিলে রাখলো। ঈশানীকে আশেপাশে কোথাও দেখা গেল না। জাহিদ চৌধুরী শুধালেন ময়নাকে, তো চাচি আম্মার ঈশানী কই? ময়না নিজের ভঙ্গিতে বলতে থাকে, চাচি আম্মা তো রান্তাছে, আর আপামনি দাঁড়ায় আছে। চাচি আম্মা কথা কইতেছে না আপামনির লগে। জাহিদ চৌধুরী তপ্ত নিঃশ্বাস ফেললেন। কাল রাতে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়েছে। মিনারা বেগম আপাতত ঈশানীর উপর রুষ্ট। তার ভাষ্যমতে ঈশানী কাল ইচ্ছে করে বাণী ওসব বলেছেন। জাহিদ চৌধুরী বোঝাতে গেলে উল্টো এক কথায় দুই কথায় তর্ক বেজে যায়। ঈশানীকে ডেকে ওঠে জাহিদ চৌধুরী। ঈশানী মাথা নিচু করে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মুখটা লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কেঁদেছেন। জাহিদ চৌধুরীর ভীষণ মায়া হলো। ঈশানীর মাথায় হাত রেখে পরিবেশ স্বাভাবিক করতে বললেন, এক্সাম তো শেষ, কি করবে এখন ভেবেছ? ঈশানীর ভেতর অস্থিরতা কাজ করে, নিজেকে যেন দোষী আসামির মতোই লাগছে। মিনারা বেগমের নীরবতা তার উপর পাথরের মতো চেপে বসেছে। ছোটবেলা থেকে ছোটমান মুখের হাসি তার জন্য আশ্রয় ছিল, আর আজ সে মুখে ঠান্ডা চুপ। আরহান শান্ত দৃষ্টি সব দেখল, তারপর গম্ভীর করে ডেকে ওঠে, ঈশানী রুমে আসো, আমার ওয়ালেট পাচ্ছি না। নিজের কথা শেষ করে হনহন করে উপরে উঠে যায়। ঈশানী তাকায় গমন পথে, চাচ্চুর সামনে কেউ এভাবে ডাকে নাকি? নিচু মাথা আরও নিচু হয়ে যায়। জাহিদ চৌধুরী বোধহয় ঈশানীর বাবাবেগ বুঝলেন, তাই ঈশানীকে যেতে বলে নিজেও চলে গেলেন। মিনিট কয়েক পর ঈশানী উপরে যায়। রুমের সামনে যেতে হাতে টান পড়ে। ঈশানী ছিটকে ভিতরে আসে। মুহূর্তের জন্য ভয়ে শিউরে ওঠে, কিন্তু নিজের অতি পরিচিত মানুষের পরিচিত ছোঁয়া ও সুগন্ধি উপলব্ধি করতে পেরে নিঃশ্বাস ছাড়ে। আরহান তার দিকে তাকিয়ে ঈশানী ব্রুচি জিজ্ঞেস করে, কি? আরহান কিছুক্ষণ মৌন থাকে, তারপর চোখের কোণে লেগে থাকা পানি মুছে বলে, কান্না করেছো কেন? ঈশানী মাথা নামিয়ে নেয়, আবার বিষাদ ছুঁয়ে যায় তাকে। ক্ষীণ কণ্ঠে বলে, কাঁদছিলাম না আমি। আরহান ঈশানীর থুতনিতে এক আঙুল ধরে উপরে তোলে। ঈশানী চোখ বন্ধ করে আছে। আরহান বন্ধ চোখের উপর নিজের ভারী নিঃশ্বাস ফেলে। ঈশানী কেঁপে ওঠে, চোখ মেলে তাকায়। আরহান নিজের কণ্ঠস্বর নরম করে বলে, মা কিন্তু এখনও তোমার ছোট মাই আছে। তোমার প্রতি ভালোবাসার উপর অভিমান নামক এক ঠুনকো আস্তর পড়েছে। সময়ের সাথে সেটা মুছে যাবে, তবে এমনি এমনি যে মুছে যাবে এমন না, তোমাকে সেটা আবার ফিরিয়ে আনতে হবে। তাই কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো, প্রতিজ্ঞা করো, সব ঠিক করে ফেলবো। আর আমি বিশ্বাস করি তুমি তা পারবে। ঈশানী ফুঁপিয়ে উঠল, তারপর কাঁদো কাঁদো হয়ে বলল, ছোটো মা আমাকে বকা দিত, দুটো ছড় দিত, তবু আমার কষ্ট লাগতো না। কিন্তু ছোটো মা আমার থেকে দূরে যাচ্ছে, তার নীরবতা আমাকে পীড়া দিচ্ছে। কীভাবে সব ঠিক করবো আমি? আরহান ঈশানীর চোখের পানি মুছে দেয়, দুহাতে আজলে ঈশানীর মুখ নিয়ে বলে, সেটা তো তোমাকেই বের করতে হবে, তাই কান্নাকাটি না করে ভাবো। যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে না ভেবে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ভাবো। আমি কিন্তু আস্থা রাখছি, আমাকে নিরাশ করবে না কিন্তু। আরহান গাল ছড়িয়ে হাসলো, তারপর ঈশানী থেকে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। আর ঈশানী বিশ্লেষণ করতে লাগলো আরহানের কথাগুলো। একটি ব্যস্তময় দুপুর, রান্নাঘর থেকে বেশি আসছে টুকটাক শব্দ। মিনারা বেগম রান্না বসিয়েছেন, ময়না কাটাকাটি করছেন। ঈশানী মৃদু পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পেছনে। তারপর তার শাড়ির আঁচল মুঠে নিয়ে সে ছোটোবেলার মতো করে বলে, ছোটো মা, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে দিবে?
মিনারা বেগম অবাক হয়ে পিছু ফিরে ঈশানীকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৃষ্টি তার ফ্লোরে। মিনারা বেগম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ময়নাকে তাড়া দিয়ে বলল, ময়না, খাবার বেড়ে দে। মিনারা বেগম ঘুরতে নিলে ঈশানী ফুফিয়ে জড়িয়ে ধরে। মিনারা বেগম স্থির হয়ে যায়। ঈশানী কাঁদতে কাঁদতে বলে, ছোট মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে আমি যে অসহায় হয়ে পড়ব। ছোট্টবেলায় যখন বাবা মা হারিয়ে আমি এই বাড়িতে আসি, তখন তুমি আমাকে নিজের বুকে জড়িয়ে নাও। আমার কখনো অনুভব হয়নি বাহিরের কেউ। তোমার ছায়াতলা আমাকে আগলে রেখেছিলে, সেই ছায়া সরিয়ে নিও না ছোট মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। মিনারা বেগমেরও চোখ বেজে ওঠে। এতক্ষণে যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করলেন, তার অশ্রুতে ঝড় বইল তার মধ্যে। অনুশোচনা যে তার একদমই হয়নি তেমন না, কিন্তু কালকে যখন ভাইয়ের বউ আমিনা শেখদের ফোন দিয়ে কাঁদলো, কেঁদে কেঁদে বুক বাসিয়ে বলেছে নিজের সামনে ছেলের করুণ অবস্থার কথা, দায়ী করলেন ঈশানীকে। তখন থেকে মেয়েটার উপর তেতে যায় মিনারা বেগম। যে মেয়েকে ছোট থেকে মানুষ করেছে, সেই মেয়েকেই এক মুহূর্তে তার অসহ্য লাগে। তারপরও ঈশানীর এমন পাগলামো তাকে হতবুদ্ধি করে ফেলেছিল। তাই না ভেবেই রাগে কষ্ট অভিমানে সবকিছু ঢেলে দিয়েছিলেন মেয়েটার উপর। স্বামীর সাথেও তর্ক করেছে, অথচ মেয়েটার অবস্থা ভাবেনি। এই মেয়েটাও তো নিজের তার, সে কোলে পিঠে মানুষ করেছে। কীভাবে পারল সে এরকম স্বার্থপর হতে? জড়িয়ে ধরলেন ঈশানীকে। কান্না লুকিয়ে মিছে মিছে দমক দিয়ে স্তব্ধ কণ্ঠে বললেন, হয়েছে হয়েছে, এভাবে আর বড় বড় কথা বলতে হবে না। কত বেলা হয়েছে, এখনও খাসনি কেন? ঈশানী যেন হৃদয় শীতলতা অনুভব করল। চারিদিক ফুলকিত। এই তো, এখানেই তো সুখ। মায়ের মতোই ছোট মা ছায়াতলে সে মায়ের গন্ধ পায়, মা নিরাপত্তা পায়। মিনারা বেগম ঈশানীকে ছেড়ে তড়িগড়ি করে খাবার বাড়লেন, নিজে বসে থেকে খাওয়ালেন। ঈশানীর মন হেসে উঠল, মনে মনে কৃতজ্ঞতার প্রকাশ করল আরহানের প্রতি। মানুষটা তো পারফেক্ট কেন, কীভাবে সব সমস্যার সমাধান খুঁজে পায়। ঈশানীর ঠোঁটের কোণে বেশি ওঠে প্রশান্তির হাসি। আলো অন্ধকারের সংমিশ্রণে ধরণীতে নতুন প্রহর নেমেছে। রাস্তার পাশে জ্বলে ওঠা স্ট্রিট ল্যাম্প জানান দিচ্ছে এই প্রহরের নাম সন্ধ্যা। ঈশানীর আপাতত পড়াশোনা নেই, পরীক্ষা শেষে তার সময় কাটছে অলস ভঙ্গিতে। দুপুরবেলা ছোটো মার সাথে মানবিমানের পালা শেষ হলে পুরোটা বিকেল ছোটো মার গা ঘেঁষে বসেছিল সে। একটু আগে রুমে এসেছে, ভালো লাগছে না তার, তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এক কাপ চা নিয়ে পা বাড়ায় ব্যালকনির দিকে। কতটা সময় কেটে যায় সে জানে না। মেয়েটা দারুণভাবে আকাশপ্রেমী। আকাশ দেখতে বসলেই যেন তার বাহ্যিক আর কোনো দিকে নজর যায় না। আকাশ তার নিজস্ব ঠিকানা। গেমে নিয়ে ফিরে আসে আরহান। এসে রুমে কাউকে দেখতে পায় না। সে ভ্রুক্ষেপও করল না। ময়না পানি নিয়ে আসলে আরহান প্রশ্ন করে, তোর আপামনি কোথায়? ময়না প্রত্যুত্তর করার আগে ব্যালকনি থেকে বেরিয়ে আসে ঈশানী। এসে জিজ্ঞেস করে, আপনি কখন এলেন? আমি তো ব্যালকনিতেই ছিলাম। ময়না চলে যায়। আরহান ঈশানীকে একবার দেখে নেয়, তারপর প্রত্যুত্তর করে, মাত্রই এসেছি। তারপর হাতের ইশারা ঈশানীকে কাছে ডাকে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে যায়। আরহান টেবিলের উপর আঙুল দিয়ে ইশারা করে তাকাতে। ঈশানী দেখতে পায় বিশাল বড় একটা ব্যাগ। ঈশানী প্রশ্নাত্মক দৃষ্টি চায় আরহানের পানে। আরহান নিজে এগিয়ে যায়, ব্যাগের ভিতর থেকে একে একে বের করে অ্যাডমিশনের বইগুলো। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলল, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে হবে না, পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে আমি ডাক্তারি ছেড়ে একটা রিক্সা কিনে সেটা চালাবো। তখন তুমি হবে রিক্সাওয়ালার বউ। ঈশানী ফিক করে হেসে ফেলল, চোখ মুখ উজ্জ্বল হলো। এগিয়ে গিয়ে বইগুলো ধরে খুলে খুলে দেখলো। চোখের তৃপ্তিও অবাকের সুরে বলল, আপনি কি করে জানলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই? আরহান একটু এগিয়ে গেল। ঈশানীর নাক টান দিয়ে কৌতুক স্বরে বলে, বউর মন পড়ার একটা কোর্স করেছিলাম, সেটা থেকেই জানতে পারি তুমি কখন কি চাও আর কি ভাবো, বুঝেছ? আরহান শরীর দুলিয়ে ওয়াশরুমে যায়। ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে। কথার মানে ধরতে পেরে নিজেও হেসে ওঠে, মন নেচে ওঠে খুশিতে। হৃদয়ে যেন বসন্তের হাওয়া লেগেছে, আর সেজন্য সে হাওয়ার তালে তালে দুলছে।
আরহান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, দেখতে পায় ঘরের কোথাও মেয়েটার ছায়াও নেই। মাথা মুছতে মুছতে ব্যালকনির দিকে পা বাড়ায়, সেখানটা টাওয়াল নেড়ে দিয়ে ঘরে প্রবেশ করে দেখে ঈশানী কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আরহান উন্মুক্ত শরীরে ছিল। হঠাৎ করে ঈশানী আরহানকে এই অবস্থা দেখে অপ্রস্তুত হয়ে যায়, চট করে ঘুরে দাঁড়ায়। হঠকারিতে সামান্য চা তার হাতের উপর পড়ে, জ্বলে ওঠে জায়গাটা। ঈশানী কুকিয়ে ওঠে। আরহান ঈশানীর কণ্ঠস্বর শুনে এগিয়ে আসে, লোকটা তখনও খালি গায়ে। ঈশানী এবার চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে বলে, কিছু পরে নিন দয়া করে। আরহান ভ্রু কুঁচকে তাকায়, হাত বাড়িয়ে টি শার্ট পরে নেয়। তারপর ঈশানীকে তাকাতে বলে, তার হাত থেকে কফির মগ নিয়ে টেবিলে রাখে। ঈশানীকে বিছানায় বসিয়ে বার্নার মলম এনে লাগিয়ে দিতে দিতে বলে, এভাবে চিৎকার করার কী আছে, আর অপ্রস্তুত হওয়ারও বা কী আছে? তোমার জিনিসই তো দেখেছ, শুধু সময়ের আগে দেখে ফেলেছ, এই আর কি। তবে ব্যাপার না, একসময় অভ্যস্ত হয়ে পড়বে, কি বলো? ঈশানী শীত দ্বারা সোজা করে বসলো, লজ্জায় মরিমরি হয়ে মুখ লাল হয়ে উঠল, মাথা নুইয়ে ফেললো, কান দিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে। মনে মনে ভাবছে, লোকটা দিন দিন কেমন লাগাম ছাড়া হচ্ছে, হুটহাট কাজকর্ম আর লজ্জা দিতে দিতেই আমাকে মেরে ফেলবে বোধ হয়। আরহান ঈশানীর প্রতিক্রিয়া গভীর চোখে খেয়াল করলো। মেয়েটা ভালো হিমশিম খেয়েছে বলে আর ঘাঁটালো না। অন্য প্রসঙ্গ টেনে এনে বলল, কালকে থেকে তোমার কোচিং শুরু, সকালের শিফটে তোমার ক্লাস 11টা থেকে। বাড়ির গাড়ি করে যাবে, বাড়ির গাড়ি করে চলে আসবে। এদিক ওদিক সেদিক বান্ধবী তিন দিনের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে পা ভেঙে বসিয়ে রাখবো, বুঝেছ? শীতল ধমকিতে খানিক কেঁপে উঠলেও বেশ লজ্জা পেল। এভাবে বলার কী আছে, সে কি সবসময় যায় নাকি? ওই দিনে তো প্রথমবার গেল। এসব ভেবে নিজেই ভেঙচি কাটলো। আরহান এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, গালি দিচ্ছ আমায়? ঈশানী দ্রুত মাথা ডানে বামে করল, তারপর তাড়া দিয়ে বলল, দ্রুত খেতে চলুন, ছোটো মা ডাকছে। ঈশানী দৌড়ে দরজা পর্যন্ত গেল, গিয়ে থেমে পেছনে ঘুরে তাকে মিষ্টি হেসে বলে, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য আমি আমার ছোটো মাকে ফিরে পেয়েছি, খেতে আসুন। আরহান হেসে ওঠে, তার নিজেকে এখন সুখী মানুষ মনে হচ্ছে, একজন পরিপূর্ণ মানুষ। খাবার টেবিলে খেতে বসেছে সকলে। মিনারা বেগম খাওয়া থামিয়ে স্বামীর দিকে চাইলেন। স্বামীর সাথে তার মান অভিমান এখনও কমেনি। তপ্ত নিঃশ্বাস ফেলে আবার ছেলের দিকে চাইলেন, তারপর বললেন, আয়রাকে দেখতে যাওয়া উচিত, মেয়েটাকে দেখি না অনেক দিন। তার উপর আবার মেয়েটা আমার অসুস্থ। আরহান খেতে খেতে নিরুত্তরভাবে বলে, বাবাকে বলো কাল তোমায় নিয়ে যাবে, আমার কাল কাজ আছে। জাহিদ চৌধুরী নিশ্চুপে খেয়ে যাচ্ছেন। মিনারা বেগম খাবারের দিকে চোখ দিয়ে বললেন, জিজ্ঞেস কর তাকে তার সময় হবে কি না। আরহান ঠোঁটে আসা হাসিটুকু বহু কষ্টে আড়াল করল, তারপর গভীর হয়ে বলল, তুমি নিজে জিজ্ঞেস করে নাও। আমার খাওয়া শেষ, আমি যাচ্ছি। যাওয়ার আগে ঈশানীকে বলে গেল কফি নিয়ে যেতে। ঈশানী একবার ছোটো মার দিকে তাকাচ্ছে, আর একবার চাচুর দিকে, তারপর ছোটো মার উদ্দেশ্যে বলল, মনে হয় চাচুরও সময় নেই ছোটো মা, তুমি আর আমি যাব বরং আপুকে দেখতে। জাহিদ চৌধুরী ভাতিজির দিকে তাকালেন, মনে মনে আওড়ালেন, বিচ্ছু একটা। খাবার শেষে উঠে দাঁড়িয়ে বললেন, কাল বিকেলে তৈরি হয়ে থাকতে বলো। ঈশানী এটো থালা বাসন নিতে নিতে বলল, আমাকে কি তোমার ডাক বাক্স মনে হচ্ছে চাচ্চু, যে কথা চিঠি প্রেরকের মতো কথা প্রেরক হব? নিজেদের কথা নিজেরা বলো, আমার অনেক কাজ আছে। ঘুমও পেয়েছে। হাই তুলতে তুলতে চলে গেল ঈশানী। রয়ে গেল মিনারা বেগম আর জাহিদ চৌধুরী নিশ্চুপে। কিছুক্ষণ চলল নীরবতা। নীরবতা ভেঙে দুজনে একই সঙ্গে বলে উঠলেন, কাল বিকেলে। দুজনেই থেমে গেলেন। জাহিদ চৌধুরী হেসে ফেললেন। মিনারা বেগম মাথা নিচু করে হাসলেন। জাহিদ চৌধুরী মিনারা বেগমের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, এ বাড়িতে যখন তুমি আসো তখন তোমার বয়স কতই বা হবে, 15-16 বোধ হয়। আমার বাবা খুঁজে খুঁজে চৌধুরী বাড়ির জন্য হীরের টুকরো বউ এনেছিল। তার বিশ্বাস ছিল তুমি একমাত্র যে কিনা চৌধুরী বাড়িকে, আমাদের দুই ভাইকে একই সাথে বেঁধে রাখতে পারবে। তুমি পেরেছ। যখন জাকির মারা গেল, ঈশানীকে নিয়ে একটু সংশয়ে ছিলাম আমি, তুমি কীভাবে নেবে মেয়েটাকে, আপন করে নিবে কিনা, এরকম নানা প্রশ্নে জর্জরিত ছিল আমার অন্তর। কিন্তু আমার সকল ধারণা ভুল করে দিয়ে তুমি ঈশানীকে আগলে নিলে।
আয়রা থেকে কখনো ওকে ভিন্ন নজরে দেখোনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমার ভেতরটা ভরে গিয়েছিল সেদিন। আমি নতুন করে আমার সহধর্মিণীর প্রেমে পড়েছিলাম সেদিন। মিনা, একটু দম নিলেন জাহিদ চৌধুরী। মিনারা বেগমের চোখে পানি, মাথা নিচু। জাহিদ চৌধুরী আবার বললেন, যেদিন সবাই ঈশানীকে লাঞ্ছনা দিল, বাজে কথা বলল, সেদিনও তুমি ওকে আগলে রেখেছিলে। কিন্তু হঠাৎ করে বিপক্ষে চলে গেলে আরহানের সাথে বিয়ে নিয়ে, তোমার কি মনে হয় আমাদের ঈশানী বউ হিসেবে খারাপ হবে? ওকে তো তুমিই মানুষ করেছ, নিজের শিক্ষার উপর কি তোমার ভরসা ছিল না? আবার কালকে তোমার করা আচরণে আমি কষ্ট পেয়েছি মিনা। আমার এই সংসার, আমার জগৎ, আমার ছেলে মেয়ে সব তোমার, তোমার নিজ হাতে করা এসব। তুমি যদি নিজের অস্তিত্ব প্রশ্ন তোলো, লোকে কি বলবে? আমাদের তো উচিত বাবা মা হয়ে মেয়েটার পাশে থাকা। মেয়েটার অবস্থা দেখেছিলে কাল? মিনারা বেগম আবার ফুঁফিয়ে উঠলেন, কান্নারত কণ্ঠে বলে উঠলেন, আমি নিজেও অনুতপ্ত। মেয়েটার সাথে আমি অন্যায় করেছি, জানি। কি করব বলো? মায়ের মতো আদর দিয়ে যে ভাইকে মানুষ করেছি, তার কষ্ট সয়নি, তাই তো নিজের মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। জাহিদ চৌধুরী জড়িয়ে ধরলেন নিজের স্ত্রীকে। মিনারা বেগমও আঁকড়ে ধরে কেঁদে উঠলেন ব্যাকুল হয়ে। রান্নাঘরে থেকে নিজের চোখ মুছে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে ঈশানী। তারপর তড়িঘড়ি করে চোখে আঙুল দিয়ে বলে, আমি কিন্তু কিচ্ছু দেখিনি, সত্যি দেখিনি কিচ্ছু আমি। দুদিকে ছিটকে সরে যান মিনারা বেগম আর জাহিদ চৌধুরী। মিনারা বেগম লজ্জায় মাথা নামিয়ে ফেলে। জাহিদ চৌধুরী নিজেও লজ্জা পায়। বাতিজির সামনে এমন অবস্থায় পড়তে হবে ভাবিনি। ঈশানী সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, তারপর রেলিং ধরে ঠাট্টা করে বলে, ছোট মা, ছাড়ছ তোমরা, এখন আবার কন্টিনিউ করতে পারো, আর কেউ ডিস্টার্ব করবে না। জাহিদ চৌধুরী লজ্জায় ধমকে উঠলেন, তোমার হচ্ছে, কালকে এসো শুধু তুমি সামনে। ঈশানী হাসতে হাসতে নিজের রুমে দৌড় দেয়। জাহিদ চৌধুরী নিজেও হেসে দেয়। মিনারা বেগম লজ্জা পেয়ে স্বামীর ঘাড়ে সব দোষ দেয়, সব আপনার জন্য হয়েছে। মেয়েটা কি ভাবলো? মিনারা বেগম চলে যায় রুমে। জাহিদ চৌধুরী হেসে নিজেও পা বাড়ায় সেদিকটায়। ঈশানী হাসতে হাসতে রুমে প্রবেশ করে। আরহান সোফায় বসে ল্যাপটপে গুতোগুতি করছে। ঈশানীকে দেখে ল্যাপটপে দৃষ্টি রেখে প্রশ্ন করে, শ্বশুর শাশুড়ির রোমান্স দেখে খুব আনন্দিত হয়েছ দেখি। ঈশানী থতমত খেলো, তারপর মাথায় এদিক ওদিক নাড়িয়ে বলে, না, আমি কিছু দেখিনি, একদম সত্যি। আরহান ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে চায় তার দিকে। ল্যাপটপ পাশে রেখে দাঁড়িয়ে যায়। সামনে এগোতে এগোতে বলে, তাহলে আমি দেখাই? ঈশানী কথার ইঙ্গিত বুঝতে পেরে আর 1 মিনিটও দাঁড়ায় না, বউ দৌড় দেয় ওয়াশরুমের দিকে। ঈশানী দৌড়ানো দেখে হেসে ফেলে আরহান। ঈশানী শুয়ে পড়েছে অনেকক্ষণ, কিন্তু আরহান প্রতিদিনের অভ্যাসের মতো এখনও কাজ করে যাচ্ছে। ঈশানী নিজের মোবাইলে সময় দেখে নিল, রাত 12টা 30। ঈশানী উঠে বসলো, চুলগুলো হাত খোপা করে নিচে নামলো, এগিয়ে গেল আরহানের দিকে, পাশে গিয়ে দাঁড়ালো। ল্যাপটপে এতই মগ্ন আরহান ঈশানীর উপস্থিতি এখনও টের পায়নি। ঈশানী তার কাঁধের দিকে টি শার্টের কিছুটা অংশ ধরলো নরম হাতে, তারপর টান লাগলো। আরহানের হাত থেমে গেল, চোখ তুলে চাইল। অন্ধকারের ড্রিম লাইটের মৃদু আলোতে স্পষ্ট হলো ঈশানের মুখশ্রী। ঈশানের কণ্ঠস্বর নিচু করে অনুরোধ করে বলল, অনেক রাত হয়েছে, আসুন শুয়ে পড়ুন। আরহান আবার দৃষ্টি ল্যাপটপে রাখলো, কিবোর্ডে হাত চালালো ব্যস্ত ভঙ্গিতে। কাজ করতে করতেই বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার একটু দেরি হবে। ঈশানী গেল না, আবার টানাটানি করতে লাগলো আরহানের কাঁধের জামার অংশ। আরহান এবার ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো, তারপর বলল, কি? ঈশানী মিহি আদুরে কণ্ঠে বলল, আসুন, ঘুমাবেন, বাকি কাজ কাল করবেন। আরহান একটু ঝুঁকে গেল ঈশানীর মুখের নিকটে, তারপর ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার, স্বামী ছাড়া ঘুম আসছে না বুঝি? ঈশানী লজ্জায় মিয়ে গেল, কিন্তু নড়ল না জায়গা থেকে। লজ্জা মাখা মুখ নিচু করে আরও দৃঢ় অধিকারী কণ্ঠে বলল, আসুন, অনেক রাত হয়েছে। আরহান একগাল হেসে উঠল। ঈশানীর মুখের ওপর নরম নিঃশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ায়, আড়মোড়া দিয়ে বলে, বউ যখন চাই তখন তাই হোক, সব কাজ পরে, আগে বউর ইচ্ছে। চলেন মহারানী। ঈশানী আবার লজ্জা পেল। মাঝে মাঝে সে নিজেই ভেবে পায় না এত লজ্জা কোথায় থেকে আসে তার।
আবার পরক্ষণে ভাবে এই লোকের কথা লজ্জা না পেয়ে উপায় আছে। আরহান ঈশানীর হাত ধরে নিয়ে যায় বিছানায়, দুজনে পাশাপাশি শুয়ে, কিন্তু তাদের মাঝে দূরত্ব। আরহানের বোধহয় সেই দূরত্ব পছন্দ হলো না। ঈশানীকে ডেকে বলল, ঈশানী আমার বুকে না ভীষণ ব্যথা করছে, কেমন ভারী লাগছে। ঈশানী অস্থির হয়ে পড়ে, তৎক্ষণাৎ উঠে বসে গিয়ে এগিয়ে আসে আরহানের দিকে, অস্থির আতঙ্কিত কণ্ঠে বলে, কি হয়েছে, কিসের ব্যথা, কোথায় ব্যথা করছে? আরহান ঈশানীর হাত ধরে বুকের বাম পাশে রেখে বলে, এখানে। ঈশানী আরেকটু এগিয়ে দেয় মাথা, অন্ধকারে দেখার চেষ্টা করে। তখনই আরহান ঈশানীর হাতে টান দিয়ে বুকে মাথা ফেলে। ঈশানী ঘটনার আকাশমুখীতে অবাক ও নির্বাক। আরহান ঈশানীর মাথা বুকে চেপে রেখে বলে, এবার ভালো লাগছে, আর ব্যথা নেই। ঈশানী ছটফটে উঠে মাথা তোলার চেষ্টা করলে আরহান চেপে ধরে, তারপর গম্ভীর ও স্থির হয়ে বলে, তুমি জানো না বিবাহিত পুরুষদের বুকে না ঘুমালে হার্টের সমস্যা হয়? জেনে শুনে যে স্বামীকে অসুস্থ বানাতে চাচ্ছ, তুমি তো ভারী বদমহিলা। আরহানের এমন নাটকীয়তা দেখে নিঃশব্দে হেসে উঠল ঈশানী। সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে যাচ্ছে যেন। শিহরণ জাগানো অনুভূতিকে লুকিয়ে ঈশানীর কণ্ঠে একটু অবাকতায় রেশ এনে বলল, আপনি কি নকল ডাক্তার? এসব উদ্ভট রোগের ব্যাপারে পড়েছেন কোথায়? আরহান এবার ঈশানীর মাথা ছেড়ে কোমরে হাত রাখল, কোমরের চাপ প্রয়োগ করে নিজের দিকে আরেকটু এগিয়ে নিয়ে আসলো। তারপর দু হাতে জড়িয়ে ঘুমন্ত কণ্ঠ বলে, তুমি বড্ড কথা বলো, ঘুমাও তো। ঈশানী আর কিচ্ছু বলল না, দম বন্ধ করা অনুভূতি নিয়ে জড়বস্তুর মতো পড়ে রইল আরহানের বক্ষস্থলে। পেটে যেন হাজারো প্রজাপতিরা উড়ে যাচ্ছে, শরীর জুড়ে অন্যরকম শিহরণ নিয়ে ঈশানী বাকি রাত না ঘুমিয়ে দেখে গেল সামনের অতি সুপুরুষকে। একান্ত নিজের সুপুরুষ। দিগন্ত নতুন সূর্যোদয় হয়েছে, সকালের শান্ত নির্মল আবহাওয়া মাঝে মাঝে ভেসে এসছে পাখির কলরবে। যদিও শহরাঞ্চলে যান্ত্রিক কোলাহলে পাখির সেই আওয়াজ হারিয়ে গেছে অনেক আগেই। ঈশানীর চোখ কখন লেগে গেছে টের পায়নি সে। ঘুমটা একটি হালকা হতেই নড়ে চড়ে উঠল সে, কিন্তু নড়তে পারল না, আটকে গেল কারো বাহু বন্ধনে। সকাল সকাল এক শিরশির অনুভূতি ছুঁয়ে গেল ঈশানীর সর্বাঙ্গে। এক পলক চাইল ঘুমন্ত মানুষটার মুখ পানে, খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করল মুখের প্রতিটি অংশ। সরু নাক, চওড়া কপাল, লালচে কালচে মতন ঠোঁট, গালের ওপর খোঁচা চাপদাড়ি, সবই নীরবে অবলোকন করল সে। ঈশানীর আজীবনও হলো তার সামনে ঘুমন্ত পুরুষটি সবচেয়ে সুদর্শন। এই পুরুষটির দিকে অপলক তাকিয়ে থাকা যায় আজীবন। কোনো ক্লান্তি যেন ছুঁতে পারবে না তাকে। ঈশানী ডোক গিলল একটা, তারপর আরহানের হাত সরিয়ে ওঠার চেষ্টা করলো। আরহান ঘুমের মধ্যে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল ঈশানীকে। ঈশানী একটু থেমে গেল, 2 মিনিট পর আস্তে আস্তে সরে আসলো, কিন্তু তার আগে পেছন থেকে খপ করে ধরে ফেলল তার হাত। ঘুম জড়ানো আবেশী কণ্ঠে বলল, সকাল সকাল বরকে রেখে কোথায় যাচ্ছেন ম্যাডাম? ঈশানী পিছু চাইল না, সেভাবে কোনোরকম বলল, ছাড়ুন, উঠবো আমি। আরহান ছাড়ল না, বরং টান দিয়ে ঈশানীকে শুয়ে দিল এবং সে আধশোয়া হলো তার উপর। ছোট ছোট ফোলা ফোলা চোখ দিয়ে গেলে নিল ঈশানীর সকালের কোমল স্নিগ্ধ আবেশিত মুখটি। তারপর ফিসফিসিয়ে বলে, সকাল সকাল তোমার এই মুখ দেখা আমার জন্য কাল হয়েছে ঈশানী। ঈশানী বুঝলো না কথার মানে, চেয়ে রইল অবুঝের মতো। আরহান এবার আর একটু কাছে ঘেঁষল, তারপর আরও ফিসফিসিয়ে উচ্চারণ করলো, একটু অভদ্র হই। ঈশানী কেঁপে উঠল, আপনি নিজের দুহাত চলে গেল আরহানের বুকের উপর, ঠেলে সরাতে চাইল তাকে। লোকটা সরলে তো, যেন ঘাটে বেঁধে বসেছে যে সেখানে। তাকে সরানো এখন পৃথিবীর সবচেয়ে মুশকিল কাজের একটা। ঈশানী তাকালো না সে কালো মনের গভীর চোখে, এদিক ওদিক তাকে হাঁসফাঁস করতে লাগলো। আরহান ঈশানীর দুহাত সরিয়ে বিছানায় চেপে ধরল। ঈশানী চটফটে উঠল, পাদাপাদাপি শুরু করলো। আরহান নিজের মুখ নামিয়ে নিয়ে গেল ঈশানীর মুখের নিকটে। ঈশানীর দাপাদাপি হঠাৎ থেমে গেল, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল যেন। ঠোঁট জোড়া তিত্তি করে কাঁপছে, নিঃশ্বাস যেন আটকে আছে ভেতরে। আরহান সবটাই খেয়াল করলো, চাপা মুচকি হাসলো, ঠোঁট বাঁকিয়ে গভীর চুমুকের কপালে। ঈশানী চোখ খুলে চাইল, 2 চোখের মিলন ঘটল। ন্যানো সেকেন্ড ব্যবধানে পুরুষেরই খড়খড়ে অধর আঁকড়ে ধরল একজোড়া গোলাপি নরম কাঁপন্ত অধর।
হুট করে আসা আক্রমণে ঈশানী বেহাল হয়ে পড়ে। খামচে ধরে বিছানার চাদর, গাঢ় থেকে গাঢ় হয় অদরের স্পর্শ। আরহান যেন মেতে উঠল ঈশানীর অদরের উন্মাদনায়। ঈশানী কোনো প্রতিক্রিয়া করার আগে তার নিঃশ্বাস আটকে এলো, মনে হচ্ছে মরে যাবে, কিন্তু লোকটা ছাড়ার নাম নেই। ঈশানী মরার মতো শক্ত হয়ে পড়ে রইল, বেসামাল হলো, বেহাল হলো, ছন্ন ছাড়া হয়ে গেল তার সকল কিছু। আরহান আরও কয়েক সেকেন্ড পর ছাড়লো ঈশানীর অদর, ঠোঁট জোড়া আলগা করে ভারী নিঃশ্বাস নিয়ে কোনোরকম বলল, ব্রিথ। ঈশানী জোরে জোরে শ্বাস নিচ্ছে। এক ঝটকায় আরহানকে ফেলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঠোঁট কামড়ে হেসে ওঠে আরহান। এক হাত বুকে দিয়ে সোজা হয়ে শুয়ে রইল। সকালে সেই ঘনিষ্ঠ সময়টুকুর পর ঈশানী আর সামনে আসেনি আরহানের। সেও আর বেশি ঘাঁটায়নি, রেডি হয়ে চলে গেছে হসপিটালে। ঈশানীর মরি মরি অবস্থা। যতবার সকালের দৃশ্যটুকু চোখে ভাসছে, লজ্জায় পাচ্ছে, একাই হাসছে, আবার একাই মুখ ঢেকে ফেলছে। মিনারা বেগম আর জাহিদ চৌধুরী তৈরি হয়ে বের হয়েছে আয়রাকে দেখতে যাবে। ঈশানীকে বসে থাকতে দেখে মিনারা বেগম বললেন, ইস্যু খেয়ে তারপর যাবি কোচিংয়ে, আর বাড়ির গাড়ি ছাড়া যদি গিয়েছিস তাহলে মার খাবি। ঈশানী নিজেকে স্বাভাবিক করলো, তারপর ছোটো মাকে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ও ছোটো মা, আরিফুকে নিয়ে আসবে না? মিনারা বেগম বললেন, গিয়ে দেখি আগে মেয়েটার কী খবর, সাবধানে যাস তুই। এরপর ময়নাকে ডেকে কাজের আদেশ দিয়ে চলে গেলেন তারা। ঈশানীও চলে গেল তার রুমে কোচিংয়ের জন্য তৈরি হতে। ঈশানী একটা মিষ্টি গোলাপি কালার 3 পিস পরেছে, কোমর সমান লম্বা লতানো চুলগুলো বেনি করে নিয়েছে। নিজে একটু বেবি পাউডার আর একটা লিপ গ্লস দিয়ে তৈরি হয়ে নিয়েছে। বের হওয়ার পূর্ব মুহূর্তে কল লাগালো মিথিলাকে। দুবার রিং হতে ধরে ফেলল সে। ঈশানী মন খারাপ করে বলল, মিথি তুই কোন কোচিংয়ে ভর্তি হয়েছিস? আমরা যে আলাদা হয়ে গেলাম। মিথিলা হাই তুলতে তুলতে বলে, জামাইয়ের সাথে সারাদিন রোম্যান্স না করে আশেপাশে তো একটু খোঁজও রাখতে পারিস। আমি আর তুই যে একই কোচিংয়ে, সেটা তো সুদর্শন বর বলেনি বুঝি? ঈশানী কিঞ্চিত খেঁকিয়ে উঠল, পর মুহূর্তে প্রফুল্ল হয়ে বলল, তুই আর আমি একই সাথে, সত্যি বলছিস? মিথিলা প্রত্যুত্তর করল, তোর বরই তো কালকে কল দিয়ে সব খোঁজ নিয়ে তোকে আর আমাকে দুজনকে ভর্তি করিয়েছে। ঈশানী মুগ্ধ বিমোহিত হলো, লোকটা এত ভালো কেন? কোনো উত্তর পায় না, তবে হৃদয় জুড়ে প্রশান্তি ছুঁয়ে যায়। ওপাশ থেকে মিথিলার খসখসে আওয়াজে ধ্যান ভাঙে। মিথিলা বলে, এসব বাদ দাও, তুমি আসো তাড়াতাড়ি, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ঈশানী প্রথমে বুঝলো না, পরে বুঝতে পেরে ডুব গেল। মেয়েটা তো সব জেনে গেছে, নিশ্চয়ই আজ ভীষণ ঝাড়বে। ঈশানীকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় মিথিলা। ঈশানী বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। আরহান সবেমাত্র সকালের রাউন্ড শেষ করে এসেছে কেবিনে, নিজের চেয়ারে শরীর টেলিয়ে দিয়েছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট জানায় একজন সুইসাইড পেশেন্ট এসেছে, আর্জেন্ট। আরহানও উঠে দাঁড়ায়, স্টেথোস্কোপটা গলায় পেঁচিয়ে বেরিয়ে পড়ে। ইমার্জেন্সি কেবিনের সামনে এসে থমকে যায়। বেডে শুয়ে আছে অলিভিয়া। আরহান দ্রুত পায়ে এগিয়ে যায়, অলিভিয়ার হাত ধরে পালস চেক করে। অলিভিয়ার বাবা করুণ স্বরে বলে, ডাক্তার আমার মেয়েটাকে বাঁচান। থেমে যায় ভদ্রলোকের কথা। আরহানকে দেখে চোখ দিয়ে যেন আগুন জ্বলে। তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে বলে, তুমি আমার মেয়েটাকে মেরে এখন এসেছো চিকিৎসা করতে? স্পর্শ করবে না ওকে। নার্সের দিকে তাকিয়ে বলে, আপনি অন্য ডাক্তার ডাকুন, এই প্রতারককে দিয়ে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো না। আরহান শীতল চোখে চেয়ে রইল। নার্সটি অপ্রস্তুত হলো। আরহানকে দিকে তাকিয়ে চেয়ে বলল, আপাতত ওয়ার্ডে ডাক্তার নেই, আপনি শান্ত হন। ভদ্রলোক নাচক করে বলে, না, এই ছেলের ছায়াও আমি আমার মেয়ের উপর পড়তে দিব না, ওর জন্যে আমার মেয়ের এই অবস্থা। আরহান এবার দুপে এগিয়ে গেল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপাতত আপনার মেয়ের চিকিৎসার জন্য আমাকে লাগবে আপনার, নিশ্চয়ই আপনার মেয়ের জীবনের থেকে কিছু বড় না। আর বাকি কথা অলিভিয়া সুস্থ হলে হবে। ভদ্রলোক কিছু না বলে আরহান নার্সকে দিক নির্দেশনা দিল, নিজেও ছুটল সেদিকটায়।
অলিভিয়ার বাবা উতলা হয়ে রইলেন। অলিভিয়ার মারা যাওয়ার পর একা হাতে মা ও বাবা দুজনের আদর দিয়ে মানুষ করেছে মেয়েটাকে। এই মেয়েটাই তার বেঁচে থাকার অবলম্বন। মেয়েটার কিছু হলে সেও বাঁচবে না। আজ কোচিংয়ের রিয়েন্টেশন ছিল, কোন ক্লাসও হয়নি, শুধু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে। সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছে, দিক নির্দেশনা দিয়ে আয়োজন শেষ করেছে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হলে একে একে বের হয়ে সকলে মিথিলা ঈশানের হাত ধরে এক সাইডে নিয়ে আসে। তারপর শুরু হয় মেয়েটার নির্যাতন। যা নয় তাই বলে ঈশানীকে বকতে থাকে। ঈশানী বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে থাকে। তারপর মিথিলাকে শান্ত করে একে একে সব কিছু বলে। সব শুনে অবাকে শেষ পর্যায়ে পৌঁছায় মিথিলা। রনের উপর রাগ বাড়ে তার, ইচ্ছে মতো গালিগালাজ করতে থাকে, জড়িয়ে ধরে ঈশানীকে। ঈশানী হেসে ফেলে, কিন্তু উপরে ঝাঁঝালো কণ্ঠে বলে, হয়েছে, আর নাটক করবি না। এতক্ষণ বকে এখন এসেছে জড়িয়ে ধরতে, দূরে থাক মহিলা। মিথিলা ছাড়ল না, সেভাবে চোখ টিপে বলল, কেন রে, জামাই জড়িয়ে ধরলে তো তখন খুব মজা লাগে, তাই না? আমি জড়িয়ে ধরলে কি কাটা লাগে? এ বল না, কি করেছিস বড়োর সাথে? ঈশানী লজ্জায় মূর্ছা গেল। মিথিলাকে বাড়ি দিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে, হাত দিয়ে টাটা দিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। ঈশানী বাড়ি এসে দেখে আয়রা এসেছে। খুশি হয়ে যায় ঈশানীর মন, ছুটে যায় আয়রার কাছে, আয়রাকে জড়িয়ে ধরে। তারপর বাচ্চাদের মতো বলে ওঠে, আর অপু, আমি খালামণি হব তোমার পুচকে, তোমার পেটে, তাই না? আমি একটু ছুঁয়ে দেখি। আয়রা হেসে ফেলে। ঈশানীর এক হাত নিয়ে নিজের পেটে ধরে বলে, এই যে দেখ। ঈশানীর চোখ চকচক করে উঠল, সেখানে হাত রেখে যেন কিছু খুঁজছে। তারপর মন খারাপ করে বলল, কিছুই তো বুঝতে পারছি না আপু। আয়রা খিলখিল করে হাসলো, তারপর বলল, এখনও তো ভীষণ ছোট, এখনই কি কিছু বুঝবি না? আর একটু বড় হলে ওর অস্তিত্ব একটু একটু বুঝতে পারবি। ঈশানী হাত সরিয়ে নিল, নানান গল্প জুড়ে দিল আয়রার সাথে। আয়রা ভীষণ অবাক হলো ঈশানীর চঞ্চলতায়। মিনারা বেগম ঈশানীকে তাড়া দিলেন ফ্রেশ হয়ে খাওয়ার জন্য। ঈশানীও চলে গেল উপরে। আয়রা অভিভূত হয়ে ওর মাকে বলল, মা, ঈশু আগে থেকে প্রাণবন্ত হয়েছে, তাই না? মিনারা বেগম নিজেও খেয়াল করেছে এই ব্যাপারটা। মেয়েটাকে চুপচাপ থাকতো, ইদানিং দুষ্টু দুষ্টু কথা বলে, একা একা হাসে, সব কাজ তার ভীষণ আগ্রহ। মিনারা বেগম প্রত্যুত্তর করলেন, আয়রা আবার বলল, ভাইয়ের সংস্পর্শে এসে মেয়েটা বাচ্চা হয়েছে। হয়তো ছোটবেলা থেকে ও যেটা পায়নি সেটা ভাইয়া থেকে পেয়ে ওর কিশোরী হৃদয় ছোটবেলার সকল লুকিয়ে রাখা আবেগ অনুভূতি চাঞ্চল্য বের করে দিচ্ছে। ওর লুকিয়ে রাখার সত্তা বেরিয়ে আসছে। মিনারা বেগম কিছু বললেন না, শুধু বাবুক হয়ে রইলেন। সন্ধ্যা একটু পরে আরহান এসেছে। আরহানকে দেখে ঈশানী রান্নাঘরে চলে যায়। আরহানের পছন্দ মতো ব্ল্যাক কফি বানিয়ে উপরে আসে। দেখতে পায় আরহান এখনও গায়ের কাপড় ছাড়েনি, সেভাবেই বসে আছে। ঈশানী গিয়ে চায়ের কাপটা এগিয়ে দিল। আরহান চাইলো একবার ঈশানীর দিকে, তারপর হাত থেকে চায়ের কাপ নিয়ে পাশের টেবিলে রেখে ঈশানীকে টেনে পাশে বসালো। তারপর ঈশানীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জড়ানো কণ্ঠে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দাও, ভালো লাগছে না। ঈশানীর কেমন যেন লাগলো, মনে হলো লোকটা ঠিক নেই। উদ্বিগ্ন হলো, বিচলিত হলো ঈশানী। অস্থির হাত গলিয়ে দিল আরহানের গভীর চুলগুলো মৃদু টান দিয়ে নরম কণ্ঠে শুধালো, খুব বেশি ক্লান্ত লাগছে আপনার? শরীর খারাপ লাগছে কি? আরহান কিছু বলল না। ঈশানীর কোমর পেঁচিয়ে মুখ গুজে দিল ঈশানীর পেটে। ঈশানী ঈষৎ কেঁপে উঠল, কিন্তু নড়াচড়া করল না। সেভাবেই নরম হাতে টানতে লাগলো আরহানের সিল্কি মসৃণ চুল। বেশ কিছুক্ষণ এভাবেই থাকলো আরহান। ঈশানীর মনটা কেমন যেন খচখচ করলো। আরহানের জন্য হৃদয় কেমন যেন ব্যথা অনুভব করলো। মনে মনে আওড়ালো, ঠিক আছেন আপনি? কী হয়েছে আপনার? আমি কি করলে আপনার ভালো লাগবে বলুন না। কিন্তু মুখে কিছু বলল না, হাত বুলিয়ে দিতে থাকলো। প্রায় ঘন্টাখানেক পর উঠে বসে আরহান। ঈশানী গেলা হাত দিয়ে কপালে চুমু হাঁকে, তারপর চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। ঈশানী শুধু ভাবে, লোকটা অদ্ভুত, ভারী অদ্ভুত। তারপর কফিটা নিয়ে চলে যায় নিচে। ঠান্ডা হয়ে গেছে, গরম করা জরুরি। পূর্ব আকাশে সূর্য উঠেছে, গরম মৃদু আলো প্রবেশ করতে ঈশানীর ঘুম ছুটে গেল।
এমনিতেও তার রাতে তেমন ঘুম হয়নি। কাল আরহান কেমন একটা নির্লিপ্ত ছিল। ঈশানী সেটা নিয়েই চিন্তা, মন কুঁগাইছে। ঈশানী পাশ ফিরে চাইল ঘুমন্ত আরহানের পানে, গভীর চোখে দেখছিল। তখনই আরহানও চোখ মেরে তাকালো। দুজোড়া চোখের মিলন ঘটল। কথার বিনিময় হলো না, শুধু চেয়ে রইল। হয়তো চোখের ভাষা বোঝার চেষ্টা করছিল। ঈশানী নিজের হাত বাড়িয়ে রাখলো আরহানের গালের উপর। তখনও তাদের দৃষ্টি মিলনে ব্যাঘাত ঘটেনি। ঈশানী আরহানের গাল ছুঁয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আপনি ঠিক আছেন? আরহান তাকিয়ে আছে ঈশানীর দিকে, দৃষ্টি ফেরায়নি একবারও। তার গালের উপর ঈশানীর রাখা হাতে নিজের হাত রাখলো। তারপর বলে, ঠিক নেই আমি। ঈশানীর মনটা কেমন যেন করলো, তবুও শান্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বলুন না, কেন চিনতে ফেলছেন আমায়? আরহান একটু এগিয়ে গেল, ঈশানীর শরীর গলিয়ে তাকে আর একটু টেনে আনলো। তারপর বলে, জীবন অনেক বড় আর মূল্যবান, সেখানে এসব বিষয় নিয়ে চিন্তা করলে হবে? ঈশানী অপলক তাকিয়ে রইল। তারপর কণ্ঠে জোর দিয়ে বলল, আমার কাছে সবচেয়ে মূল্যবান আপনি। আরহানের হৃদয়ে শীতল হাওয়া বয়ে গেল, যেন প্রশান্তি অনুভব করলো। তারপর ঈশানীর নাক টেনে বলল, পাক্কা বউ বউ কথা বলছো কিন্তু? আমাকে কি একদম বেঁধে ফেলতে চাইছো? ঈশানীর ঠোঁটের কোণে ভেসে ওঠে এক অলক্ষ্য হাসি। শ্বাস ফেলে চাপা কণ্ঠে সে বলল, নিজেকে ডুবিয়ে দিতে চাইছি সে অস্তিত্ব বন্ধনে, যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। চোরাবালির মতো নীরবে নিঃশব্দে একবার যে পথ ধরি, আর ফিরে আসা হয় না। আরহান অপলক চেয়ে রইল। বাচ্চা মেয়েটার বারেক্কি কথায় বিস্ময় হলো। আরহান কিছু না বলে জড়িয়ে নিল ঈশানীকে, গভীরভাবে আবদ্ধ করলো নিজের বক্ষতলে। আরহান হসপিটালে এসেছে মিনিট 30 হবে। অলিভিয়াকে অবজারভেশনে রাখা হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। আরহান বেরিয়েছে রাউন্ডে, তখনই চেঁচামেচির আওয়াজ কানে আসলো তার। আরহান গুরুত্ব দিল না, নিজের কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানালো অলিভিয়া সেন্স এসেছে, আর সে পাগলামি করছে। আরহান সেদিকটায় গেল। অলিভিয়া কাঁদছে, আর জিনিস চড়ছেন, আর চিল্লিয়ে বলছে, কেন বাঁচালে আমায়? আমি বাঁচতে চাই না। যে জীবনে আরহান নেই, সে জীবন চাই না আমার। আমি কীভাবে ওকে সহ্য করবো অন্য কারোর সাথে? কেন বাঁচালে আমায়? আমি মরতে চাই, মেরে ফেলো আমায়। অলিভিয়ার বাবা আনোয়ার সিদ্দিক মেয়েকে বোঝানোর জন্য এগিয়ে গেলেন 2 পা। অলিভিয়া পাশে থাকা টেবিল ফেলে দিয়ে বলল, কাছে আসবে না, সহ্য হচ্ছে না তোমায়। আমি মরে একটু সুখ পেতাম, তোমার সহ্য হলো না সেটা। আমাকে দুঃখ পেতে আমাকে বাঁচালে, তাই না? আনোয়ার সিদ্দিক কেঁদে উঠলেন, তার পৃথিক্ত হৃদয় কাতর হলো। অসহায়ত্ব বোধ করলো, মেয়েকে বোঝাতে বলল, ন্যায় মারে, এভাবে বল না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমার যে তুই ছাড়া আর কেউ নেই। অলিভিয়া আবার চিল্লিয়ে উঠল, আর আমার আরহানকে চাই, এনে দেবে সামনে? আরহানকে দাঁড়িয়ে দেখতে থেমে যায় অলিভিয়া, চোখ দুটো চকচক করে ওঠে। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে যায়, আরহানকে জড়িয়ে ধরে বলে, এসেছিস তুই? সত্যি এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমার এত ভালোবাসা তুই দূরে ঠেলতেই পারবি না। এ আরহান। আরহান আরহান ঠেলে সরিয়ে দেয় অলিভিয়াকে, নিজের সর্বস্ব দিয়ে একটা থাপ্পড় বসায় তার গালে। আনোয়ার সিদ্দিক আগুন চোখে তাকায় আরহানের দিকে, কিন্তু মেয়ের ডুকরে কাঁদা দেখে নিভে যায়। অলিভিয়া ডুকরে কেঁদে ওঠে। আরহান হুঙ্কার দিয়ে বলে, এসব করে কি প্রমাণ করতে চাইছিস তুই? আমাকে খুব ভালোবাসিস? আমাকে ছাড়া মরে যাবি? এসবই লাভ নেই। আমি মনে প্রাণে এ বিয়ে মেনে নিয়েছি, আর ঈশানীকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। সেখানে আর কারো স্থান নেই। তুই যতই পাগলামি কর, লাভ হবে না। তাই বলছি, শুধরে নে নিজেকে। নিজের কথা না ভাবিস, নিজের বাবার কথা ভাব। একটু থেমে আবার বলে, তোর আমার মধ্যে কখনোই ভালোবাসাবাসির সম্পর্ক ছিল না। তোকে আমি বহু আগে ক্লিয়ার করেছিলাম যে আমার মনে সেরকম কোনো অনুভূতি নেই। তুইও বলেছিলি বন্ধু হিসেবেই থাকবি, তাহলে আজ এসব নাটক কেন? আমাকে গিল্ট ট্রিপে ফেলতে চাইছিস? পারবি না। আমি নিজের কাছে স্বচ্ছ, পরিষ্কার। আমি জানি আমি তোকে কথা দেইনি কখনো, তাই এ দায়ভার আমার কখনোই না। তবে তোকে আমি বন্ধু ভাবি।
সেখান থেকে তোর জন্য সমবেদনা আসবে, এত বেশি কিছু না। অলিভিয়া ফুফিয়ে কেঁদে উঠল, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তোকে ভালোবাসা কি আমার অপরাধ আরহান? এত ভালোবেসে আমি তোকে পেলাম না, আর একটা মেয়ে যে কখনো তোকে চায়নি সে তোকে পেয়ে গেল। আমার ভালোবাসা কোথায় কমতে ছিল বল না? এতদিন তা আশায় ছিলাম তুই একদিন ঠিক বুঝবি, কিন্তু এখন কোনো আশায় থাকবো? আমার বেঁচে থাকার অবলম্বন যে নেই। আরহান এগিয়ে গেল, অলিভিয়ার হাত ধরে বসায় কেবিনের বেডে। তারপর ঠান্ডা শীতল কণ্ঠে বলল, তাকা ওই মানুষটার দিকে। মানুষটা তোর জন্য কালকে থেকে ছুটছে, কাঁদছে। এই মানুষটার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? একজন শিক্ষিত, স্মার্ট, স্বাধীন চেতনা সুন্দরী মেয়ে হয়ে এসব ভাবছিস? তাহলে লাভ কি হলো তোকে বিদেশে পড়িয়ে? অলিভিয়া তার ছেলের হাসি এসে বলল, তারপরও তো তোকে পেলাম না। এই স্মার্ট, শিক্ষিত, প্রতিষ্ঠিত দিয়ে কি করব? আরহান তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর অলিভিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জন্য যে সঠিক মানুষটা আছে সে ঠিক বেছে নেবে। হাজার মানুষের বেড়ে তুই না চাইলেও তোকে বেছে নেবে। তোর জন্য পুরো দুনিয়া খুশি এনে তোর পায়ে ফেলবে। সঠিক মানুষের জন্য অপেক্ষা কর, সেদিন আর আমাকে মনেও পড়বে না। সেই মানুষের কাছে তখন আমাকে তোর নগণ্য লাগবে। অলিভিয়া হাসল, বিদ্রুপের হাসি। এই সান্ত্বনা বাণী তার কাছে অসহ্য ঠেকছে। আরহান আর কিচ্ছু বলল না, বেরিয়ে গেল। আরহান আর কেবিনে যায়নি, অ্যাসিস্ট্যান্টকে বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে সোজা। গন্তব্য তার ঈশানীর কোচিং। তার ভীষণ অস্থির লাগছে, এই অস্থিরতা কাটানো বিশেষ প্রয়োজন। ঈশানী সবেমাত্র কোচিং শেষে বেরিয়েছে। মিথিলাকে বিদে দিয়ে সামনে গতি দেখতে পায় একান্ত নিজের পুরুষকে। প্রথমে অবাক হয়, খুশি হয়ে যায়, দৌড়ে যায় আরহানের কাছে, গিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনি আপনি কখন এসেছেন? আরহান পকেট থেকে রুমাল বের করে ঈশানের কপালের নাকের বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। তারপর ঈশানের কাঁধের ব্যাগ নিতে নিতে বলে, ঘণ্টাখানেক হবে। ঈশানী অবাক হয়ে বলে, এই রোদে এতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমাকে ডাকতেন, আমি বেরিয়ে আসতাম। আরহান ঈশানীর হাত ধরে গাড়িতে বসায়, তারপর নিজেও বসে। ঈশানী কিছু বলতে নেয়, কিন্তু তার আগে জড়িয়ে নেয় আরহান ঈশানীকে। ঈশানী থমকে যায়, হঠাৎ করে জড়িয়ে ধরায়। কিছুক্ষণ মূর্তি হয়ে বসে থেকে হঠাৎ নিজের ডান হাত গলিয়ে দেয় আরহানের চুলে। মুখে কিছু বলে না, নীরবে চুল বোলাতে থাকে, যেন নীরব আশকারা সান্ত্বনা দিচ্ছে। প্রায় 10 মিনিট তারা এভাবেই ছিল, আরহান ঈশানীর বুকে, আর ঈশানীর হাত বুলিয়ে দিচ্ছিল আরহানের চুল। আরহান উঠে এলো, পানির বোতল নিয়ে ঈশানীকে দিল। ঈশানী ডক ডক করে খেলো। সে কিছু বলার আগে আরহান বলে, আজ তোমায় এক জায়গায় নিয়ে যাব, যাবে? ঈশানী সম্মোহীন চোখে বলল, আপনি সাথে থাকলে আমি পাতালেও যেতে রাজি। আরহান শব্দ করে ঈশানীর কপালে চুমু বসায়, তারপর গাড়ি স্টার্ট দেয়। মিথিলা রাস্তায় দাঁড়িয়ে আছে প্রায় 30 মিনিট হবে। এই দুপুরে কড়া রোদে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তার মেজাজ সপ্তম আকাশে। সিদ্ধান্ত নিলে এখনই চলে যাবে। তখনই কোথা থেকে দৌড়ে আসলো অব্র। দুপায়ের হাঁটুর উপর বদ দিয়ে হালকা উপর হয়ে হাঁপাতে থাকে। মিথিলার রাগ কমল কিনা কে জানে, তবে একটু মায়া হলো বোধহয়। তাই তো ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে ধরলো অব্রর দিকে। অব্র সেটা নিল, ডকডক করে পুরোটা শেষ করলো, তারপর ব্যস্ততার সাথে কান ধরে বলল, সরি প্লিজ রাগ করো না, আমি ঠিক সময়ে আসতাম, কিন্তু বেরোনোর সময় একটু আটকে গিয়েছিলাম। প্লিজ রাগ করো না মিথু। মিথিলা কোনো যেন এই ছেলের সাথে রেগে থাকতে পারে না। সে সামনে না থাকলে তার যত হম্বিতম্বি, অথচ লম্বাটে শ্যামবর্ণের তীক্ষ্ণ নজরের লোকটা তার সামনে এসে দাঁড়ায়। তার সমস্ত রাগ, অভিমান, অভিযোগ কুরপুরের মতো উড়ে যায়। এর কারণ আজও বুঝে উঠতে পারে না মিথিলা। আর যখন আহ্লাদ করে মিথু বলে, যেন পেটে 100 প্রজাপতি উড়ে যায়। কার সাধ্য এরপরও রেগে থাকার কারণ না, মিথিলাও পারল না, কিন্তু সেটা প্রকাশ করলো না। মুখটা ইচ্ছে করে গম্ভীর করে নাক মুখ কুচকে বলে, তুমি প্রতিদিন একই অজুহাত দাও, কী সমস্যা বলো তো? আমাকে প্রতিদিন অপেক্ষা করে কি শান্তি পাও? অব্র তাকালো মেয়েটা সুশ্রী মুখে। রোদের তাপে ফর্সা মুখটা লালচে হয়ে গেছে, চুলগুলো খানিক এলোমেলো হয়ে আছে। মুখ ঘেমে নিয়ে
যাচ্ছে, তাই অবস্থা। তবুও যেন অব্রকে ভীষণ টানলো সেই মুখটা, তার চোখে সবচেয়ে মায়াবী এই মুখটা, মুখে হালকা রাগের আভাস। মেয়েটা মোহনীয় লাগছে তার কাছে। সে হাতের ছাতা মেলে ধরল মিথিলার উপর, তারপর কণ্ঠ অপরাধবোধ নিয়ে বলে, মন খারাপ করছো কেন? আর হবে না সত্যি, এখন চলো তো। এদিকে কি রোদ দেখেছ? বলে হাতের ইশারায় রিক্সাটাকে মিথিলাকে উঠিয়ে নেয়, নিজেও উঠে বসলো। এই গ্রীষ্মের রোদে পুড়ে আসা প্রেমিকের দিকে অপলক চেয়ে রইল মিথিলা। ঘামে জবজবে পরনের শার্ট, চুলগুলো এলোমেলো, শ্যামবর্ণ মুখটা আর একটু কালো হয়েছে। রোদের তাপে মিথিলা জানে সে হেঁটে এসেছে এই পথ, তাই দেরি। তবুও মিছিমিছি রাগ দেখায় সে। মিথিলা নিজের ওড়না আঁচল দিয়ে মুছিয়ে দিল ছেলেটার মুখশ্রী। মনে করতে লাগলো প্রথম দেখা হয় সেই মুহূর্তটা। রেস্টুরেন্টে কীরকম হাবুল হয়ে বসেছিল, যেন তাকে জোর করে বসানো হয়েছে। মিথিলা সেদিনই প্রেমে পড়েছিল অজানা ভীতু লাজুক ছেলেটার। সে যে পিছলে গেল, আর উঠে আসার রাস্তা খুঁজে পেল না। অব্র চোখের চশমাটা আঙুল দিয়ে উপরে তুলে বলল, এভাবে তাকাবে না মিথু, আমার ভীষণ লজ্জা পায়। মিথিলা ফিক করে হেসে ফেলে, তারপর অব্রের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, ওরে আমার লজ্জাবতা। অব্র নাক মুখ কুঁচকে ফেলে, চশমার ভেতর ছোট ছোট চোখ করে বলে, হোয়াট ইজ লজ্জাবতা? লজ্জাবতী শুনেছি, এই লজ্জাবতা আবার কোত্থেকে আসলো? মিথিলা খিলখিল করে হাসলো, তারপর বলে উঠল, লজ্জাবতীর মেল ভার্সন লজ্জাবতা। ছেলেরা লজ্জা পেলে তাদের লজ্জাবতা বলে। অব্র শুধু চেয়ে দেখল প্রেমিকার প্রাণোচ্ছল হাসি। তার চারপাশ যেন সেখানে থেমে গেছে। প্রেমিকার হাসির ঝঙ্কার তার পরিশীলের হৃদয় কাঁপিয়ে তুলছে। মিথিলা গা দুলিয়ে হাসছে। অব্র মিথিলার কোমর চেপে নিজের দিকে টেনে আনলো, মুখে বলল শুধু, এদিকে এসো, পড়ে যাবে তো। মিথিলাও চেপে আসলো। উত্তপ্ত দুপুরে কড়া রোদে নিচে একজোড়া প্রেমিক যুগল ছুটে চলছে নিজেদের নিজস্ব সুখের খোঁজে। বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, ঢাকার ইতিহাসের এক সজীব সাক্ষী। তার স্ত্রী অথচ গম্ভীর স্রোত বয়ে চলে যুগের পর যুগ, গৌরব আর বিস্মৃত বুকে ধারণ করে। আরহানদের গাড়ি থেমেছে প্রায় 15-20-25 মিনিট। সে ঈশানীকে গাড়িতে বসিয়ে রেখে বাহিরে গেছে। ঈশানীকে কড়া করে বলে গেছে সে না আসা অব্দি যেন গাড়ি থেকে বের না হয়। ঈশানী তখন থেকে খুটখাট করছে গাড়িতে। বেশ কিছুক্ষণ পর আরহান আসলো। ঈশানীকে গাড়ি থেকে নামিয়ে তার নরম তুলতুলে হাত নিজের হাতের মুঠোয় নিল, তারপর এগিয়ে গেল ঘাটের দিকে। সে একটা ছোট্ট নৌকা রিজার্ভ করেছে, সেটাই চড়েছে দুজন। ঈশানী প্রথমবার নৌকায় উঠেছে। বিশাল আকাশের নিচে নদীর শান্ত পানি। ঈশানীর চক্ষুদ্বয় চকচক করে উঠল, হৃদয় নেচে উঠল আনন্দে। সে আরহানের হাত ছেড়ে উঠে সামনে গেল। নৌকার পাশ ঘেঁষে বসে নদীর পানিতে হাত বোলাচ্ছে। চোখে মুখে তার তৃপ্তি, বাচ্চাদের আগ্রহ, চোখে খুশির ঝিলিক এবং ঠোঁটে মিষ্টি মধুর হাসি। আরহান পুরোটাই দেখে যাচ্ছে। ঈশানী হাত উঁচিয়ে ডাকলো তাকে। আরহান পা বাড়ালো সেদিকে, গিয়ে বসলো ঈশানীর পাশে। ঈশানী খিলখিল করে হেসে বলল, কি সুন্দর তাই না? জানেন, আমি আগে কখনো এদিকে আসিনি, নৌকাতে ওঠিনি। কি সুন্দর চারিদিক। আরহানের নজর কি আর চারিদিকে আছে, তার সবটুকু নজর দৃষ্টি সামনে বসা প্রাণোচ্ছল মেয়েটার দিকে। হাসলে দুগাল দুদিকে ছড়িয়ে যাচ্ছে, চোখ দুটো ছোট হয়ে যাচ্ছে, সাথে দুলে উঠছে ছোট্ট শরীরটা। আরহানের কেন যেন তৃষ্ণা পেল। ঈশানী তখন থেকে এটা ওটা দেখাচ্ছে, আর জিজ্ঞেস করে যাচ্ছে, এটা কি, ওটা কি, এটা এখানে কেন? এরকম নানা ধরনের প্রশ্ন নাস্তানাবুদ করছে আরহানকে, কিন্তু আরহান একটু বিরক্ত হচ্ছে না। হাসি মুখে সবকিছুর উত্তর দিচ্ছে, সতর্ক নজরে খেয়াল রাখছে, ঈশানীকে টেনে পানি থেকে দূরে আনছে। কিন্তু মেয়েটা আজ বড্ড অবাধ্য হয়েছে। ছুটে যাচ্ছে বারবার পানির দিকে, আকাশ দেখছে। আরহান ঈশানীকে না জানি বেশ কয়েকটা ছবি তুলেছে তার। প্রায় ঘন্টাখানেক থেকে তারা নৌকার সময়টা এখন পর্যন্ত বিকেল হলেও দেখে মনে হচ্ছে ঘোর সন্ধ্যা। হুট করে সাদা মেঘগুলি সরিয়ে কালো রাশি মেঘরা ভিড় জমিয়েছে আকাশে। ডেকে গেছে সে তেজস্ক্রিয় উদীয়মান সূর্যটা। বাতাস ছেড়েছে ভালোই, শাঁসা করে বয়ে যাচ্ছে তুমুল বাতাস। আরহান পরিবেশ প্রতিকূল দেখে মাঝিকে বলল নৌকা ঘোরাতে।
দ্রুত ঘাটে নিয়ে যেতে। মাঝিও কথা মতো নৌকা ঘুরিয়েছে, প্রাণপণে চেষ্টা করেছে যত দ্রুত সম্ভব ঘাটে পৌঁছানোর। এর মধ্যে কয়েকবার মেঘ ডেকেছে। ঈশানী বেশ ভয় পেয়ে আছে। আরহান ঈশানীর হাত ধরে আছে। কোমল মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মধ্যে ঘাটে পৌঁছে যাব, চিন্তা করো না। ঈশানী মাথা নাড়ল। অবশ্য তার বৃষ্টির আগমনী এই মুহূর্ত খারাপ লাগছে না। একটা গা ছমছম ব্যাপার আছে। পাশে পছন্দের নিজস্ব পুরুষ, পরিবেশটাতে একটা অন্যরকম শিহরণ জাগাচ্ছে। ঈশানী একটু শক্ত করে ধরল আরহানের হাত, কিন্তু ঈশানীর গা ছমছমে ভাবকে বুড়ো আঙুল দেখিয়ে আকাশ থেকে জমজমে বৃষ্টি নামল। তারা প্রায় ঘাটে পৌঁছে গেছে। বৃষ্টির পানিতে দুজনে ভিজে জবজবে। নৌকা থামলে কোনোরকম তারা নেমে পড়ে। দৌড়ে গিয়ে ঠাঁই নেয় একটা টিনের দোচালা চায়ের দোকানের সামনে। ঈশানীর শরীর বাজে অবস্থা, তারপরও ঠান্ডায় কাঁপছে। আরহান একবার ঈশানীকে দেখে নিল, কাঁধে হাত দিয়ে আগলে নিল ঈশানীকে। চা বিক্রেতা লোকটা চায়ের কাপে দুধ দিয়ে ঘুরতে ঘুরতে বলল, মামা কি নৌকায় উঠতেছিলেন? আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চা বিক্রেতা আবার বলল, মামি তো পুরো ভিজে গেছে, গা কাঁপতাছে ঠান্ডায়। আরহান বেশ চিন্তিত হলো। গাড়িটা একটু দূরে পার্ক করা, মেয়েটা ইতিমধ্যে ভিজে গেছে, আর এই ঝড়ো আবহাওয়াতে গাড়ি চালানো রিস্ক। তার উপর সাথে ঈশানী আছে। কপালে ভাঁজ পেরে জিজ্ঞেস করলো, আশেপাশে কোনো থাকার মতো হোটেল আছে মামা? বুড়িগঙ্গার আশেপাশে সাধারণত কোনো রিসোর্ট অথবা কিছু নেই, তবুও মামা বলল, এনে তো রিসোর্ট নাই, তাই একটু সামনে আগাইলেই গেলে নতুন একটা বড় হোটেল হয়েছে নাকি। মনে গিয়া খোঁজ নিয়ে দেখেন। বৃষ্টি তখনও জড়িয়ে যাচ্ছে। ঈশানী নিজের গায়ের ওড়নাটা নিয়ে পুরো শরীর জড়িয়ে নিয়েছে। তবু আরহান নিজের শার্টটা খুলে ঈশানীর মাথায় দিল, দিয়ে ঈশানীকে নিয়ে ছুটল গাড়ির দিকে। ঈশানী কিছু বলতেও পারল না। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বৃষ্টির পানি আবার শরীরে পড়তেই ঈশানীর হাঁচি শুরু হয়ে গেল। আরহান টিস্যু দিয়ে যতটুকু পারল ঈশানীর মুখ চুল মুছে দিতে থাকলো। মেয়েটার অবস্থা জুবুথুবু। আরহান গাড়ি টান দিল। 5-7 মিনিট পরে গাড়ি থামলো একটি আবাসিক হোটেলের সামনে। ঈশানীর কাঁধ জড়িয়ে ভেতরে গেল। ঈশানী অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাড়ি যাব না? এখানে কেন এলেন? আরহান শুধু প্রত্যুত্তর করলো, ওয়েদার ফরকাস্ট বলছে বৃষ্টি আরও বাড়বে, সাথে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় গাড়ি চালানো রিস্ক। তারপর রিসেপশনে গিয়ে একটি রুম বুক করলো আজকের জন্য। ঈশানীকে নিয়ে রুমে গেল। আরহান বিছানার উপর বসে টাওয়াল দিয়ে ভিজে মাথা মুছতেছিল। ঈশানী তখনও দাঁড়িয়ে। আরহান একবার চাইল ঈশানীর দিকে। তারপর বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। ঈশানী তখনও দাঁড়িয়ে, কেমন যেন হাঁসফাঁস করছে, তবু মিনমিনিয়ে বলল, এখানে তো এক্সট্রা জামা নেই। আরহান শান্ত দৃষ্টি দিল ঈশানীর দিকে, পরপর দৃষ্টি সরিয়ে বলল, ওয়াশরুমে বাথরুম আছে, আজ রাত ওটা দিয়েই ম্যানেজ করে নাও। ঈশানীর শরীর যেন চমকে কেঁপে উঠল খানিক। এদিক ওদিক নজর ঘোরালো, কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, পরিস্থিতি অনুকূল। ঈশানী পা বাড়ালো ওয়াশরুমের দিকে। প্রায় 40 মিনিট হয়ে গেছে, ঈশানীর এখনও বের হওয়ার নাম নেই। আরহান ব্যস্ত পেয়ে গিয়ে গেল ওয়াশরুমের দিকে। তার মাথায় চলল, মেয়েটাকে কি অসুস্থ হয়ে গেল নাকি? সারা শব্দও নেই। আরহান গিয়ে 2টো টোকা দিল ওয়াশরুমের দরজায়। তারপর প্রশ্ন করল, ঈশানী ঠিক আছো তুমি? ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। এবার একটু জোরে ধুম করে বাড়ি দিল। উদ্বিগ্ন হয়ে বলল, ঈশানী সাড়া দিচ্ছ না কেন? আমি কিন্তু ভিতরে ঢুকে যাব। খট করে আওয়াজ হলো। ঈশানী নিজের মাথাটা শুধু বের করলো, তারপর মাথা নামিয়ে মৃদু কণ্ঠে বলল, এটা অনেক ছোট, এটা পরে আমি বের হতে পারবো না। আরহান শীতল চোখে চেয়ে আছে। তার চোখ যেন অন্য কিছু বলছে, কিন্তু মুখে বলল, বাচ্চামো করো না, পরিস্থিতি বুঝতে শেখো, বেরিয়ে আসো। ঈশানী শক্ত হয়ে রইল। তার মাথা খালি খালি লাগছে। লোকটা যদিও তার স্বামী, কিন্তু এখনও সেরকম খোলামেলা সম্পর্কে পৌঁছায়নি তারা। সে কিভাবে যাবে সামনে? আরহানের তীক্ষ্ণ নজরে টিকতে পারল না সে। দরজা আটকে দিতে গেল। আরহান হাত দিয়ে ধরে ফেলল। ঈশানীর হাত ধরে বাইরে নিয়ে আসলো। বাথরুমটা ঈশানীর হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে। গলাটা ভি শেপ,
ও লম্বা হওয়ায় বুকের অনেক দূর পর্যন্ত এসেছে। আনহার শরীরের রক্ত সঞ্চালন দৃঢ় হলো যেন, হৃদস্পন্দন বেড়ে গেল, গলাটা যেন শুকিয়ে আসছে। একটা শুকনো ডুব গিলল সে। ঈশানী লজ্জায় হাঁসফাঁস করছে, শরীর যেন জড়িয়ে নিয়েছে সে। সেভাবে দাঁড়িয়ে পা দিয়ে কুটে যাচ্ছিল মেঝে, গাল দুটো লজ্জায় মৃদুর হয়ে যায়। নিচের দিকে দৃষ্টি তার, সেদিকে তাকিয়ে বলে, আমার আর কিছু বলতে পারে না। আরহান এক হাত ঈশানীর কোমরে আর এক হাত ঈশানীর মাথার পেছনে রেখে আঁকড়ে ধরে ঈশানীর অত জোড়া। হঠাৎই আক্রমণে ঈশানী 2 কদম পিছিয়ে যায়, দেয়ালে ঠেকে পেট, সাথে পিছিয়ে যায় আরহানও। তবুও অদচুম্বনে ব্যাঘাত ঘটায় না। ঈশানী বিস্ফোরিত নয়নে চেয়ে, তখনও তার ছোট মাথা কাজ করছে না যেন। বিমর বিস্ময় আরহান যেন নিজের মধ্যেই আজ বেসামালভাবে ছুঁয়ে যাচ্ছে ঈশানীর দেহ। ঈশানী ছটফটিয়ে উঠল, আরহান ছাড়ল না, হাতের বাঁধন শক্ত করলো, গভীর করলো চুম্বন। প্রায় মিনিট 5 পর আরহান অদূরদয়ের মাঝে একটি ফাঁক করলো। দুজন উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের উপর, ভারী হয়েছে দুজনের নিঃশ্বাস। ঈশানীর শরীর কাঁপছে। সেদিনের চুমুর মতো আজকেরটা সফট ছিল না, অন্যরকম ছিল। আরহান ঈশানীর মুখ নিজের হাতের আজলায় নিল। ঈশানীর চোখ তখনও বন্ধ, গভীর আবেশে কপালে চুমু আঁকলো। হুট করে কোলে তুলে নিল ঈশানীকে। ঈশানী চট করে চোখ খুলল, চোখের মিলনে ঘটল আরহানের সাথে। ঈশানীর নারীসত্তা কেঁপে উঠল, বুঝে নিল ভয়ঙ্কর একটা রাতের আভাস। আরহান ঈশানীকে বিছানায় শুয়ে নিজেও আদা শোয়া হয় তার উপর। তারপর ঈশানীর কাছে মুখ এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে ভারী কি গম্ভীর হাসকি টোনে বলে, নতুন একটি জগতে নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হতে চাও ঈশানী? ঈশানী কেঁপে উঠল আবার। আরহান কথাটা অনুমতি চাওয়ার মতো বললেও অনুভূতির ধার ধারল না। মুখ গুজে দিল ঈশানীর গলায়। ঈশানী ছটফটিয়ে আঁকড়ে ধরল আরহানের গাড়ের মাংসল জায়গাটা। আরহান যেন উত্তাল হলো, উন্মাদ হলো, বেপরোয়া হলো সে তার স্পর্শে। ধীরে ধীরে অসহনীয় অসহ্য হয়ে উঠল ঈশানী। সমুদ্রের উত্তাল ঢেউর মতো নতুন অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল ঈশানীকে। ব্যথা মিশ্রিত সুখানন্দে ঘুমিয়ে উঠল সে। বাহিরের উত্তাল ঝড় বৃষ্টির তাণ্ডবের সাথে পাল্লা দিয়ে বাড়ল ভদ্ররুমের ভেতরের উত্তাল বৃষ্টি। তাণ্ডব প্রেমের সেই উত্তাল বৃষ্টিতে বেজে গেল দুটি নরনারী, ভাসিয়ে নিয়ে গেল নিজেদের অজানা জগতে। গড়িতে সময় দেখাচ্ছে রাত 11:20। আয়রা খেয়ে দিয়ে মাত্র শুয়েছে, সবে চোখটা লেগে এসেছিল তার। কিন্তু ফোনের কর্কশ শব্দে তার ঘুমে ব্যাঘাত ঘটে। নম্বর চেক না করে কল রিসিভ করে সে। কর্কশ কণ্ঠে বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে রাশভারী কণ্ঠের ঠাট্টা আওয়াজ পাওয়া যায়। আপনার একমাত্র ভোলাবালা নাদানবুর স্বামী আর আপনার বাবুর বাবা বলছি। আয়রা চোখ মেলে তাকায়। ফোন নাম্বারটা দেখে ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে। সে বলে, তো আমার ভোলাবালা নাদানবুর স্বামী এবং বাচ্চার বাবা এত রাতে কল করেছেন কেন? ইয়াসিন সে কথার উত্তর দিল না, বরং তাড়া দিয়ে বলল, সোনা, তাড়াতাড়ি গেটটা খুলে দাও, ভিজে যাচ্ছি তো। আয়রা এ পর্যায়ে হুড়মুড়িয়ে উঠে বসলো। তারপর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন? প্রশ্ন করলেও উত্তর অপেক্ষা করল না সে। তড়িঘড়ি করে গায়ে ওড়না চাপিয়ে, পায়ে স্যান্ডেল ঠেলে, হাতে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। সতের দরজা পেরিয়ে গেটের সামনে এগিয়ে গেল। দেখতে পেল তার প্রাণের মানুষটা একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। আয়রা ছাতা নিয়ে এগিয়ে গিয়ে ধরল তার মাথার উপর। ইয়াসিন নিজে ছাতাটা হাতে নিল। আয়রা কপট ট্রাক দেখিয়ে বলল, গাড়ি আনেননি আপনি? রাস্তায় কী করছেন এত বৃষ্টিতে? ইয়াসিন প্রিয়তমা স্ত্রীর কপালে টুপ করে একটা চুমু খেল। তারপর আয়রার কাজ জড়িয়ে এগিয়ে যেতে যেতে বলল, রিক্সা করে এসেছি, তাড়াহুড়োয় গাড়ির চাবি আনিনি, আজ যায়নি উপরে। আয়রা কিছু বলল না। বাড়িতে নিয়ে এলো আগে। রুমে এনে একটা গেঞ্জি আর টাওয়াল দিল হাতে। ইয়াসিন পোশাকটা পাল্টে আসলে আয়রা যত্ন করে চুল মুছিয়ে দেয়, আর সাথে বকবক করতে থাকে, আপনি এত রাতে কেন এসেছেন? জানাবেন তো আগে, তাহলে তো ভিজতে হতো না, ঠান্ডা না লাগুক শুধু একবার। ইয়াসিন হাসলো, হালকা হাতে কোমর পেঁচিয়ে ধরল আয়রার। তারপর পেটে নাক ঘষে বলে, এসেছি আজ কদিন হয়। বিয়ের পর বউ ছাড়া ঘুম হয় না আমার, জানো না? 2টো রাত কত কষ্টে কাটিয়েছি জানো? আজ বউ ছাড়া ঘুমালে নির্ঘাত স্ট্রোক করতাম। পেটে একটা চুমু বসায় ইয়াসিন। আয়রা ইয়াসিনের চুল টেনে বলে, শুধু বাজে কথা তাই না?
আমি তো আজই যেতাম, কিন্তু ঝড় বৃষ্টিতে আটকা গেছি। ইয়াসিন করে উঠল, তারপর আয়রাকে নিজের পাশে বসে জড়িয়ে বলে, এই জন্যই তো আমি চলে এসেছি, কাল বউ নিয়ে তবেই যাব। আয়রা লজ্জা পেল, কাল সকালে বাবা মার সামনে বেশ লজ্জায় পেতে হবে। মুখে বলল, খেয়েছো কিছু? খাবার আনবো? ইয়াসিন খেয়েছে জানালো, তারপর আয়রাকে টেনে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। তার ফাঁকা বুকে আয়রার মাথা নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আয়রা বিড়াল ছানার মতো গুটিয়ে রইল প্রশস্ত বুকটায়। এই বুকটাতেই তো সে স্বর্গের সুখ পায়, তার পৃথিবী এখানেই। ঝড়ের তাণ্ডব মাঝরাতের দিকেই থেমে গেছে। চারিদিকে এখন শীতল ঠান্ডা আবহাওয়া। চারিদিকে আজানের ধ্বনি জানান দিচ্ছে ফজর ওয়াক্তের। আরহান উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে ঈশানী। আরহান মৃদু কণ্ঠে ডেকে ওঠে, ঈশানী, ঈশানী। ঈশানী সেভাবে কোনোরকম উচ্চারণ করো, আরহান ঈশানীর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে পড়ো, গোসল করা দরকার, আজান পড়ে গেছে। ঈশানী ঠোঁট ভেঙে কেঁদে ওঠে, দুর্বল কন্দনরত অবস্থায় বলে, প্রচুর ব্যথা, করবো না আমি গোসল। আরহান যেন তৃপ্তি পেল ঈশানীর কথায়, গাল এক পেশে ছড়িয়ে গেল। হুট করে উঠে ঈশানীকে কোলে তুলে নেয়। ঈশানীর কুকড়ে গেল ব্যথায়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আরহান গালে চুমু খেয়ে বলে, গোসলটা করতে হবে বউ, প্লিজ কেঁদো না, গোসল করে এসে ঘুমিও। ঈশানী কান্না কমল না, আরও বাড়ল যেন। সেভাবেই বলে, আপনি খুব খারাপ, খুব বাঁচা। আরহান গাল ভরে হাসলো। ঈশানীকে গোসল করে বিছানায় শুয়ে দিয়ে নিজেও গোসল করে নিল। ঈশানীও নিজের শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল। ঈশানীর ছোট্ট শরীর তার বক্ষতলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল ঈশানীকে। সারা রাতের ক্লান্তির পর নিমেষেই ঘুমিয়ে গেল সে। আরহান তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অনেকক্ষণ। তারপর ঈশানীর কপালে গাঢ় গভীর চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল।